বিছানায় চিত হয়ে লম্বা চুলগুলো একপাশে করে রেখে কোলবালিশের ডান পায়ের হাঁটু ঠেকিয়ে বুকের ওপর হাত রেখে শুয়ে আছে রুমাইশা। ঘুম নেই ওর চোখে। আর যা হয়েছে আজ রাতে, তাতে ওর ঘুম আসলেই বরং আশ্চর্যের ব্যাপার হতো। গলাটা বসে গেছে, মুখ দিয়ে আওয়াজ বের হতে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে ওর। ঢোক গিলতে গেলেও প্রচণ্ড ব্যথাতে কুঁকড়ে উঠছে রুমাইশা। চোখ দিয়ে নোনা পানির নহর বয়ে যাচ্ছে যেন। বারবার করে চোখ মুছছে রুমাইশা, কিন্তু পরক্ষণেই আবার চোখ দুইটা পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিছু সময় পর দরজায় নখ পড়ল আবার। রুমাইশার গা কাঁপিয়ে উঠল নখের শব্দে। তড়িৎ করে শোয়া থেকে উঠে বসলো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার বাইরের শব্দ, কিন্তু বৃষ্টির শব্দের কারণে কিছুই শোনা গেল না। তৎক্ষণাৎ আবারও কড়া নাড়ার শব্দ হলো, সাথে কারো আদেশপূর্ণ কণ্ঠস্বর, রিমু দরজা খোল। এটা তো সাফওয়ান ভাইয়া, আবার কেন এসেছে? আবার টর্চার করবে আমাকে? বুক ফেটে কান্না আসতে চাইল রুমাইশার। বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো ও। তারপর দরজা না খুলেই এপাশ থেকে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কাল সকালেই চলে যাব ভাইয়া। এ এই বাড়িতে আর কখনো আসবো না। আর আমি কাউকে কিছুই বলবো না, সত্যি বলছি, বিশ্বাস করুন। আমার চেহারাও আপনি আর কখনো দেখবেন না, কসম করে বলছি। দরকার হলে আমি কলেজও বদলে ফেলবো ভাইয়া। আপনি যা বলবেন তাই করব। বলতে বলতে কিছুটা উচ্চস্বরে ফুঁপিয়ে কেঁদে ফেলল রুমাইশা। রুমাইশার এমন কান্না একদম বুকে গিয়ে লাগলো সাফওয়ানের। প্রচন্ড খারাপ লাগলো ওর। এদিকে বাইরে সাফনের গলা শুনে ঘুম ভেঙে গেল সাফিনের। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রুমাইশার রুমের দরজার সামনে সাফওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড অবাক হলো ও। কি হচ্ছে কিছু বুঝে উঠতে না পেরে বিস্মিত হয়ে সাফওয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? তুমি এ সময়ে এখানে কেন? রুমি আপুর কিছু হয়েছে? সাফওয়ান সাফিনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আবারও নক করলো দরজায়। নরম গলায় বলল, রিমু দরজা খোল এখনই। ভালোভাবে বলছি, দ্রুত খোল। কিন্তু রুমাইশা দরজা খুলল না। ওপাশ থেকে কান্নারত অবস্থাতেই বলল, আপনি চলে যান ভাইয়া, আমি কাল সকালেই এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি। সাফিন রুমাইশার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে সাফওয়ানের দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকালো। সাফওয়ান বুঝলো এভাবে কাজ হবে না, রুমাইশাকে বলে দরজা খোলানো যাবে না। তাই দরজায় নক করা ছেড়ে দিয়ে সাফিনের দিকে ঘুরল। নিজের ট্রাউজারের পকেটে দুই হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আমার কথা মন দিয়ে শোন, আমি এখন রুমাইশার রুমের পেছনের জানালা দিয়ে ওর ঘরে ঢুকবো। তারপর ওকে নিয়ে বের হব। কোথায় যাব জানি না, কখন ফিরবো সেটাও জানি না। যখন ফিরবো তখন তোকে কল দেব। আমার ফিরতে ফিরতে যদি সকাল হয়ে যায়, তাহলে মাকে ম্যানেজ করার দায়িত্ব তোর, বোঝা গেছে? ভারী কণ্ঠে বলল সাফওয়ান। সাফিন উপর নিচে মাথা নাড়ালো, দ্বিতীয় কোনো প্রশ্ন করলো না। কি হচ্ছে এখানে সেটাও পরে জানা যাবে, আগে এদের ভেতরকার মনোমালিন্য দূর হোক, মনে মনে আওড়ালো সাফিন। সাফওয়ান এবার ছাদের দিকে চলে গেল। সাফিনের সাথে সাফওয়ানের কি কথা হয়েছে তা জানতে পারল না রুমাইশা। কারো পায়ের শব্দ ছাদের দিকে চলে যেতেই রুমাইশা ভেতর থেকে আওয়াজ দিল, সাফিন। সাফিন বাইরে থেকে বলে উঠল, হ্যাঁ আপু বলো। সাফওয়ান ভাইয়া চলে গেছে? হ্যাঁ ভাইয়া চলে গেল এইমাত্র। সাফওয়ান যে জানালা দিয়ে ঢুকবে রুমাইশার রুমে সেটা গোপনেই রাখলো সাফিন। হাঁপ ছেড়ে বাঁচল রুমাইশা। সাফিন আর কোনো বাক্য ব্যয় না করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুমাইশা দরজার কাছেই ধীরে ধীরে বসে পড়ল। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে চোখ দুইটা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল, সকালেই কারো জানার আগে বাড়ি ছাড়বে ও। এমন সময় বাইরে মাটিতে ধুপ করে শব্দ হলো। সাফওয়ান এখন নিশ্চয় জঙ্গলের দিকে যাচ্ছে, ভাবল রুমাইশা। দরজায় মাথা ঠেকিয়ে একটু শান্ত করল নিজেকে। কিন্তু কিছুক্ষণ পরেই রুমাইশাকে হতবাক করে দিয়ে সাফওয়ান পেছনের জানালা দিয়ে ঢুকলো রুমাইশার রুমে। আর ঠিক সেই জানালা বরাবর দরজার সাথে পিঠ ঠেকিয়ে জানালামুখী হয়ে বসে আছে রুমাইশা। সাফওয়ানের হঠাৎ আগমনে স্তম্ভিত রুমাইশা বুঝে উঠতে পারল না কি করবে। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগেই
তড়িৎ গতিতে এসে রুমাইশার মুখ হাত দিয়ে চেপে ধরল সাফওয়ান। রুমাইশা অসহায়ের মতো করে তাকালো সাফওয়ানের দিকে, কিন্তু মুখ ঢাকা থাকার কারণে সাফওয়ানের মুখের কোনো অভিব্যক্তি দেখতে পেল না ও। কোনো আওয়াজ করবি না, চুপচাপ আমার সাথে যাবি, যেখানে নিয়ে যাব সেখানে, আদেশের সুরে বলল সাফওয়ান। তারপর রুমাইশার হাত দুইটা নিজের কাঁধের ওপর রেখে রুমাইশার বাহুমূলের নিম্নদেশে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। রুমাইশার মুখটা নিজের কাঁধের উপর রেখে ওর বুকের সাথে বুক মিশিয়ে দিল। বহু বছর পর আজ আবারও রুমাইশাকে ছোটবেলার মতো করে কোলে নিয়েছে সাফওয়ান। অনুভূতিটাও সেই ছোটবেলারই মতো, শুধু বুকের কাজটাই পরিবর্তন হয়েছে। সাফওয়ানের মনে হলো যেন নরম তুলতুলে তুলার বস্তা কোলে নিয়েছে ও। এরপর আদেশের সুরে রুমাইশাকে বলল, শক্ত করে ধরে রাখবি, ছাড়লেই কিন্তু পড়ে যাবি, তখন কিছু হলে কিন্তু তার জন্য আমি দায়ী থাকব না। সাফওয়ানের এহেন কর্মকাণ্ডে হতভম্ব হয়ে গেল রুমাইশা। জীবনে প্রথমবার কোনো পুরুষের এত কাছে এলো ও। হাত পা অসাড় হয়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু কোনো রকম প্রশ্ন করার সাহস পেল না ও। সাফওয়ানের কথা মতো শক্ত করে গলা জড়িয়ে ধরল সাফওয়ানের, আর পা দুইটা দিয়ে সাফওয়ানের কোমর জড়িয়ে ধরল, ঠিক সেই ছোটবেলার মতো করে। নিঃশব্দে জানালা দিয়ে বের হয়ে নিচের তলার জানালার ছাদের উপর পা রাখল সাফওয়ান। তারপর রুমাইশাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে সেখান থেকে লাফ দিল মাটিতে। বাড়ির পেছন দিক থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোলো সাফওয়ান। বিস্মিত রুমাইশা সাফওয়ানের কোলের ভেতরে সাফওয়ানের কাঁধে মাথা রাখা অবস্থাতেই ভাবতে লাগলো, হয়তো ওকে মেরে কোথাও গুম করে দেবে সাফওয়ান, ওর লাশটাও কেউ খুঁজে যেন না পায়, তাই এই ব্যবস্থা। ভয়ে আর উত্তেজনায় হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল রুমাইশার, যার কম্পন নিজের বুকেও অনুভব করলো সাফওয়ান। কিন্তু কিছু বলল না রুমাইশাকে। বাড়ির সামনে থেকে কিছুটা দূরে যাওয়ার পরই রুমাইশাকে কোল থেকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ তির্যক চোখে তাকিয়ে থাকলো সাফওয়ান রুমাইশার দিকে। সাফওয়ানের এইভাবে তাকানোর কারণ বোধগম্য হলো না রুমাইশার, কিন্তু পরক্ষণেই বুকের ওপর যে ওর ওড়না নেই সেটা মনে পড়তেই আঁতকে উঠল রুমাইশা। অন্তর্বাসীন পাতলা ওভারসাইজ টি শার্টটাতে যে ওর শরীরের কিছু ভাঁজ দৃশ্যমান হয়ে পড়েছে সেটা মনে পড়তেই লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইল ওর। চোখ নামিয়ে নিজের দুইটা হাত দিয়ে বুকের ওপর কোনাকুনি ভাবে রেখে লজ্জা নিবারণের চেষ্টা করল ও। চুপচাপ এইখানে দাঁড়াবি, কোথাও যাবি না, আমি এক্ষুনি আসছি, বলে আবার বাড়ির দিকে এগোলো সাফওয়ান। তারপর বাড়ির সীমানার প্রাচীরের গেট খুলে ভেতরে ঢুকে গ্যারেজ থেকে গাড়ি বের করে চালিয়ে সোজা বাইরে আসলো। তারপর গাড়ি থেকে নেমে বাসার গেট বন্ধ করে গাড়িতে বসে এবার আসলো রুমাইশা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। রুমাইশার সামনে গাড়ি দাঁড় করিয়ে ওকে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। রুমাইশা বাধ্য মেয়ের মতো গাড়ির পেছনের দরজা খুলে উঠে বসল। সামনে তাকিয়েই ওর চোখ থেমে গেল গাড়ির রিয়ার ভিউ মিররে। সাফওয়ান মিররের ভেতর দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। মিররে চোখ রাখা অবস্থাতেই গম্ভীর চাপা কণ্ঠে সাফওয়ান বলল, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? প্রথমে সাফওয়ানের কথার মানে না বুঝলেও পরক্ষণেই বুঝে গেল রুমাইশা। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ও। তারপর গাড়ির পেছনের সিট থেকে নেমে সাফওয়ানের পাশের সিটে ওঠার উদ্দেশ্যে গেল। মেরেই তো ফেলবে, তাই এত নাটক করার কি আছে বুঝলাম না, মনে মনে বলল রুমাইশা। কিন্তু বিপত্তি বাধল দরজা খোলার সময়। আজকেও দরজা খুলতে গিয়ে পারল না রুমাইশা। এই দরজাটা যে কি সমস্যা তা মাথাতেই আসলো না ওর। সাফওয়ান নিজের দাঁত চেপে চোখ দুইটা বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজের ক্রোধকে সংযত করলো। তারপর ড্রাইভিং সিট থেকে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজা খুলে দিয়ে আবার নিজের সিটে গিয়ে বসলো। রুমাইশা উঠে বসলো গাড়িতে, তারপর দরজা আটকে দিল। জনমানবহীন রাস্তায় তুমুল গতিতে গাড়ি হাঁকালো সাফওয়ান। রুমাইশা সোজা হয়ে বসে সামনে তাকিয়ে রইল, নড়াচড়াও করল না। উত্তরের জঙ্গলের ভেতর দিয়ে হাইওয়ে চলে গেছে সাতক্ষীরার দিকে। সেদিকেই গাড়ি নিয়ে চলল সাফওয়ান। কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালো ওরা। জঙ্গলের শেষ প্রান্ত ঘেঁষে বয়ে গেছে হরিণার বিল। রাস্তা থেকে নেমে সেই বিলের পাশে গাড়ি দাঁড় করালো সাফওয়ান। গাড়ি দাঁড় করাতেই ভীতসন্ত্রস্ত হয়ে আশেপাশে চোখ বুলালো রুমাইশা। ঝুম বৃষ্টির পর বিলের পানি প্রচণ্ড রকম শান্ত হয়ে আছে, মেঘ ডাকছে থেকে থেকে।
বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি যে আরো হবে সেটা মেঘের গুরু গুরু শব্দেই বোঝা যাচ্ছে। বাইরের অবস্থা দেখে বিদ্যমান রুমাইশার দিকে তাকিয়ে আছে সাফওয়ান। গাড়ির ভেতরকার আলোতে রুমাইশার গলার হাতের আঙুলের ছাপ খয়েরি বর্ণ ধারণ করে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যেন। নিজের ড্রাইভিং সিট থেকে সরে গিয়ে রুমাইশার কাছাকাছি চলে এলো সাফওয়ান। নিজের খুব কাছে কারোর উপস্থিতি টের পেয়ে চকিতে ফিরে তাকালো রুমাইশা। সাফওয়ানকে নিজের এত কাছে দেখে চমকে গাড়ির দরজার দিকে সরে গিয়ে বসলো ও। ধীর গতিতে চোখের ডার্ক গগলসটা খুলে ফেললো সাফওয়ান। খুলে সোজা রুমাইশার চোখের দিকে তাকালো। সাফওয়ানের জ্বলে ধূসর সবুজ চোখ দুটো এত কাছ থেকে কখনো দেখবে ভাবতেই পারেনি রুমাইশা। অবাক চোখে তাকিয়ে রইল ও সাফওয়ানের চোখ জোড়ায়। অদ্ভুত, খুব অদ্ভুত, সেই সাথে অসাধারণ। রুমাইশাকে চোখ বড় বড় করে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বেশ মজা পেল সাফওয়ান, কিন্তু সেটা প্রকাশ করলো না। রুমাইশার আরেকটু কাছাকাছি এসে রুমাইশার গলায় বসে যাওয়া আঙুলের ছাপে হাত বুলালো সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে রুমাইশার চোখে চোখ রেখে ধীরে ধীরে অনুতাপের সুরে বলল, সরি রিমু, আমি নিজের হুঁশে ছিলাম না। আমি বুঝতে পারিনি তোকে এত কষ্ট দিয়ে ফেলবো। মাথায় কাজ করছিল না আমার, তাই এরকম করে ফেলেছি। সাফওয়ানের এমন কর্মকাণ্ডে রুমাইশা অবাক হলো। কিছুক্ষণ থেমে রুমাইশার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ভারী পুরুষালী কণ্ঠে বলল, আমার মোটেই উচিত হয়নি তোর সাথে এমনটা করা। ক্ষমা করে দে আমাকে, ভুল হয়ে গেছে আমার। আমি এরকমটা করতে চাইনি, তোকে আঘাত দিতে চাইনি কখনো। হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল রুমাইশা। কথাগুলো বলেই নিজের ছিটে গিয়ে বসলো সাফওয়ান। প্রায় মিনিট পাঁচেক কেউ আর কোনো কথা বলল না। তারপর আচমকাই সাফওয়ান রুমাইশার হাত ধরে এক ঝটকায় টান দিয়ে নিজের কোলের উপর বসালো। হতচকিতে রুমাইশা অবাক হয়ে দেখতে লাগলো সাফওয়ানকে। সাফওয়ানের আচরণের এমন পরিবর্তন মানতে পারছে না ও। একটু আগে যা বলছে অনুতপ্ত হয়ে বলেছে, কিন্তু এখন ওকে এইভাবে কোলের উপর নেওয়ার মানে কি? মনে মনে সাফওয়ানের উদ্দেশ্য কি সেটা নিয়ে ভাবতেই ব্যস্ত হয়ে পড়ল রুমাইশা। সাফওয়ান এবার রুমাইশার চোখে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার চেহারা দেখেছিস তুই? রুমাইশা ভীতু হয়ে ওপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। কবে দেখেছিস? কিভাবে দেখেছিস? উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো সাফওয়ান। আপনি যেদিন আইসক্রিম খেতে নিচে এসেছিলেন সেদিন। দরজার ফাঁক দিয়ে দেখেছি। আপনার মুখে মাস্ক ছিল না, আইসক্রিম চেটে খাচ্ছিলেন তখন। সাফওয়ানের থেকে চোখ ফিরিয়ে আমতা আমতা করে বলল রুমাইশা। সাফওয়ান নিঃশব্দে হাসল। নজরদারি তো তাহলে অনেক আগে থেকেই চলছে, বলল ও। রুমাইশা প্রতি উত্তরে কিছু বলল না। সাফওয়ানের হাসি মুখ হঠাৎ করেই কঠিন হয়ে গেল। চোয়াল শক্ত করে বলল, তুই যেহেতু জেনেই গেছিস আমার ব্যাপারে আর আমাকে দেখেও ফেলেছিস, সেহেতু তোর উচিত আমাকে আবার ভালোভাবে দেখা আর সমস্ত কনফিউশন দূর করে স্বাভাবিক থাকা, আর আমাকেও একজন স্বাভাবিক মানুষের মতো ট্রিট করা। রুমাইশার গলা শুকিয়ে গেল। ভালোভাবে দেখা মানে? ওই ভয়ঙ্কর দাঁত আর জিহ্বা দেখা, ওই সাপের মতো স্কিন দেখা? মনে মনে ভেবে আটকে উঠল ও। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো, না আমি দেখব না, জোর দিয়ে বলল রুমাইশা। সাফওয়ানের কোল ছেড়ে উঠে যেতে চাইল, কিন্তু সাফওয়ান তা হতে দিল না। নিজের পেশিবহুল হাত দুইটা দিয়ে রুমাইশাকে জাপটে ধরে বসে রইল। বৃষ্টি শুরু হলো বাইরে। রুমাইশা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটতে লাগলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তোর দেখা লাগবে আর স্বাভাবিক হওয়া লাগবে, প্লাস আমারে চুমু খাওয়া লাগবে, ছোটবেলায় যেমন খেতি। স্বাভাবিক অথচ গম্ভীর গলায় বলল সাফওয়ান। সাফওয়ানের কথায় হতভম্ব হয়ে গেল রুমাইশা। ছাড়া পাওয়ার জন্য এবার দ্বিগুণ জোরে সাফওয়ানের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সাফওয়ান মাদকতাময় দৃষ্টিতে তাকালো রুমাইশার দিকে। কোনো লাভ নেই লাফালাফি করে, আমি ছাড়বো না, ধীর কণ্ঠে বলল ও। তারপর বাম হাত দিয়ে মুখের ওপর থেকে ধীরে ধীরে নিজের মাস্ক সরালো সাফওয়ান। রুমাইশা সাথে সাথে অন্যদিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। বুকের ভেতর দিরিম দিরিম শব্দ হচ্ছে ওর। শব্দের তোড়ে পুরো শরীরটাই যেন কেঁপে উঠছে।
দেখব না আমি, একদমই দেখব না, অসহায়ের মতো করে বলল রুমাইশা। মুখ খুলে নিজের কালো লকলকে লম্বা জিহ্বাটা বের করে রুমাইশার চোয়াল স্পর্শ করে চেটে দিল সাফওয়ান। তারপর ডান হাত দিয়ে রুমাইশার চোয়াল চেপে ধরে ওর মুখটা নিজের দিকে ঘোরালো। এখনই তাকা, ভালোভাবে দেখ আমাকে, নইলে সকাল হওয়ার পর গাড়ি নিয়ে তোকে সহ বাড়িতে ঢুকবো সবার সামনে দিয়ে, আর মাকে বলবো যে তুই সারা রাত আমার সাথে ছিলি। তখন কিন্তু সারা জীবন এই চেহারাটা দেখেই কাটিয়ে দিতে হবে। নিজের নির্লিপ্ততা বজায় রেখে বলল সাফওয়ান। সত্যি সত্যি সাফওয়ান এ কাজ করলে অবাক হবে না রুমাইশা, কারণ ওর দ্বারা সবই সম্ভব। তাই নিরুপায় হয়ে আর ছটফট না করে ধীরে ধীরে সময় নিয়ে চোখ খুলল রুমাইশা। সাফওয়ান ওর দিকেই চোখাদৃষ্টিতে তাকিয়েছিল। রুমাইশা তাকিয়ে দেখল সাফওয়ানের কুচকুচে কালো ঠোঁট, গলা, কাঁদার বুকের কিছু অংশে সাপের শরীরের আবরণ, যেগুলো গাড়ির ভেতরের আলোতে চকচক করছে। শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল রুমাইশার। হৃৎপিণ্ডের গতি আরো দ্রুত হলো ওর। পরক্ষণেই সাফওয়ান মুখ খুললে সাফওয়ানের ঝকঝকে ২০ দাঁতের পেছনে কুচকুচে কালো মুখ গহ্বর চোখে পড়ল রুমাইশার। গা থরথর করে কাঁপতে শুরু করলো ওর। আর পর মুহূর্তেই সাফওয়ানের কালো লকলকে জিহ্বাটা বেরিয়ে আসলেই প্রবল ভয় আর উত্তেজনায় সেখানেই জ্ঞান হারালো রুমাইশা। জ্ঞানহীন ঘুমন্ত রুমাইশার মুখের উপর ঝুঁকে একদৃষ্টিতে দেখতে থাকলো সাফওয়ান। ডান হাতের আঙুলের ওপরের পাশটা বুলিয়ে দিল রুমাইশার নরম চোয়ালে। বাইরে মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি হওয়া সত্ত্বেও বেসুরো গলায় গান ধরল সাফওয়ান। চাঁদনি রাইতে নদীর ওপারে আকাশ থেকে নামলো পড়ি, আমার চোখে চলে ঘোর গাড়ি, আমি হাবলাই নদীর এপারে, ঘুমের ঘরে দেখি তারে, ছবির মতো ডাকে আমারে। তারপর চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে স্রষ্টার নিকট যেন অভিযোগের সুরে গাইল, দেখাও কত রঙিন ছবি, ছবির আশায় হারাইলাম সবই, দয়াল বানাও কত মায়ারও ছবি, ছবির নেশায় ছাড়লাম সবই।